ইসকন মায়াপুর কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরে নদিয়াতে অবস্থিত এই মন্দিরটি। শোনা যায় ১৯৭০ সাল নাগাদ মায়াপুর আজকের এই মায়াপুরে পরিণত হয় এবং সেটি হয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের হাত ধরে। আমার এই ব্লগটিতে আপনারা পেয়ে যাবেন মায়াপুরের সম্পূর্ণ তথ্য, কিভাবে যাবেন, মায়াপুরের গেস্ট হাউসের বুকিং কিভাবে করবেন, কি কি দেখার আছে এবং কদিন থাকলেই বা ভালো হয়। চেষ্টা করব সমস্তটাই তুলে ধরার। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। কলকাতা থেকে মায়াপুর যাওয়ার অপশান কিন্তু অনেক। যাদের নিজস্ব প্রাইভেট ভেহিকেল আছে তারা কলকাতা থেকে মায়াপুর পৌঁছে যেতে পারেন ৩.৫ থেকে ৪ ঘন্টার মধ্যে। যারা ট্রেনে যাবেন ভাবছেন আমার মতো, তারা আইদার শিয়ালদা বা হাওড়া সেকশনের দুটোর যে কোনো একটিতেই যেতে পারেন। যারা শিয়ালদা হয়ে যাবেন ভাবছেন তাদের শিয়ালদা থেকে ধরে নিতে হবে কৃষ্ণনগর লোকাল, এবং কৃষ্ণনগরে নেমে আপনারা মন্দিরের জন্য পেয়ে যাবেন প্রচুর বাস, রিক্সা, অটো কিংবা টোটো, যেগুলোর তথ্য আমি ভিডিওতে কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা ভাবছেন যে নবদ্বীপ হয়ে যাবেন তারাও যেতে পারেন। নবদ্বীপে নেমে আপনাদের ঘাট ক্রস করে মায়াপুর পৌঁছতে হবে। কৃষ্ণনগর নেমে মায়াপুর পৌঁছানোর মূলত ৩টি রাস্তা। আপনারা রিক্সা বা টোটো নিয়ে চলে যেতে পারেন বাস স্ট্যান্ডে, যেখান থেকে পেয়ে যাবেন মায়াপুর মন্দির অবধি বাস, এবং ভাড়া হচ্ছে মোটামুটি ২৫ টাকা। এছাড়াও টোটোর সঙ্গে কথা বলে ডিরেক্টলি চলে যেতে পারেন মন্দির অবধি, ভাড়া পড়বে ২৫০ থেকে ৩০০ টাকা। কিংবা স্বরূপগঞ্জ ঘাট, যেখান থেকে পেয়ে যাবেন মায়াপুরের জন্য ফেরি। আমি মোটামুটি এখানে টোটো স্ট্যান্ডে এসে গেছি এবং এই দাদার সঙ্গে আলাপ হলো। দাদা, আপনার নাম? খোকন ঘোষ। আমি এই দাদার ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো। তো এই দাদা এখানেই থাকেন, দাদা আপনাদের মন্দির অবধি নিয়ে যেতে পারে। আমি দাদার টোটো করে যাব মন্দিরে। তো দাদা যেরকম বলছিলেন, ধরুন আপনারা যদি ডিরেক্ট মন্দিরে না যান, যারা গঙ্গা পেরিয়ে যেতে চান ঘাট হয়ে, তাহলে আপনাদের ১৫০ টাকা মতো খরচ পড়বে। আর যদি মন্দিরে যান, ফ্যামিলি থাকেন, একটু কথা বলে নেবেন, ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে রেট। আমি যেরকম সকালে একা যাচ্ছি, আমি ২৫০ টাকা আমার ক্ষেত্রে পড়ছে, হয়তো ফ্যামিলি গেলে আর একটু বেশি পড়বে কি কম পড়বে, তো সেটা আপনারা এইরকম কথা বলে নিয়ে দেখতে পারেন। আর এদিকে প্রচুর টোটোর অ্যাভেলেবিলিটি আছে, অসুবিধা হবে না। তো চলুন বেরিয়ে পড়ি, আবার মন্দির প্রাঙ্গণে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো যেতে যেতে এরকম একটু ভালো লাল চা খেয়ে নিচ্ছি। এই দাদা সাজেস্ট করলো এখানে একটি দোকান থেকে। দাদা ধন্যবাদ, খেয়ে জানাচ্ছি। একটা জিনিস বলে রাখি, এখানে বেরিয়ে যেটা দেখতে পারলাম, স্টেশন থেকে যে রাস্তাটা আপনাদের মন্দিরে কানেক্ট করবে, রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। প্রচুর পটহোলস আছে, রাস্তার জায়গায় জায়গায় কাজ হচ্ছে, তাই একটু কষ্টই হবে যেতে। আপনারা একবার নিজেরাও দেখতে পারেন। কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে এই জলঙ্গি নদী এবং তাকে ঘিরে গড়ে ওঠা এই রেল ব্রিজটি। কৃষ্ণনগর থেকে বেরিয়ে কিলোমিটার ৫ গেলেই আপনাদের মন্দিরের যাত্রাপথের দুদিকে চোখে পড়বে এরকম অজস্র সর্ষের ক্ষেত। না, আর অপেক্ষা নয়, টোটোয় ঘণ্টাখানেক জার্নি করার পর পৌঁছে গেলাম মন্দিরের মূল ফটকে। মন্দিরে প্রবেশ করতেই আপনাদের প্রথমে চোখে পড়বে এই জাইগ্যান্টিক টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম, যেটির কাজ এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। মন্দিরে ঢুকে এরকম পিলগ্রিমস এনকোয়ারি বুথের পাশেই কিন্তু পেয়ে যাবেন দুপুরের লাঞ্চের কুপন।
এখানে কুপন অ্যাভেলেবেল আছে 30 টাকা থেকে শুরু করে 30, 50 এবং 70। আমি এই দিনকে পারচেস করেছিলাম গদা ভবনের দুপুরের লাঞ্চের জন্য 70 টাকার কুপনটি। আমি পৌঁছে গেছি ইসকন মন্দিরের ভিতরে। এসেই গেটের এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে এনারা স্যানিটাইজার দিচ্ছেন, হ্যান্ড স্যানিটাইজ করে তারপর ভিতরে ঢুকতে হবে এবং মাস্ক সবার জন্য কম্পালসারি। এখানে এসে আমি লাঞ্চের কুপনটা কিনে নিয়েছি 70 টাকা করে, মহাপ্রসাদের কুপন। এটা গদা ভবনে আপনারা এই কুপনটা রিডিম করতে পারবেন এবং এটার টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2টো। এখানে এমনি পিলগ্রিমস এনকোয়ারি বুথ আছে, তো সেখানে যে কোনো রকম কোয়ারি নিয়ে আপনারা আসতে পারেন। আর আমার পিছনে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ইন কনস্ট্রাকশন। এটা হলে হয়তো এটা বিশ্বের সবথেকে বড় মন্দির হবে। তো খুবই সুন্দর ভিউ, আশপাশটা খুব সুন্দর করে সাজানো, একবার দেখে নিন। এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ডস লার্জেস্ট টেম্পলের কনস্ট্রাকশনটা কোভিডের জন্য প্রায় 1 বছর পিছিয়ে গেছে, কারণ কাজ বন্ধ ছিল। তো এনাদের যেটা এস্টিমেট ছিল যে 2022-এর মধ্যে হয়তো শেষ হবে, কিন্তু এটা আরেকটু সময় নেবে, মানে মোস্ট প্রবাবলি 2023 হয়ে যাবে। আপনারা দেখতে পারেন যে মন্দিরটা বেশ খানিকটা কাজ হয়েছে, জানি না মানে এই পেসে চলতে থাকলে হয়তো তার একটু আগেও হতে পারে, কিন্তু এটা হয়ে গেলে কিন্তু এই জায়গাটার শোভা, এই জায়গাটার বিউটি আরও অনেক বেড়ে যাবে এবং প্রচুর ট্যুরিস্ট আসবে ন্যাচারালি। এরপর চলে গিয়েছিলাম গদা ভবনের দিকে। গদা ভবনের রিসেপশনে গিয়েই আপনাদের কিন্তু আপনাদের রুমে চেক ইন করতে হবে। গদা ভবনে গিয়ে রিসেপশনের আপনাদের সমস্ত চেক ইন ফর্ম্যালিটি সেরে আপনারা কিন্তু এখান থেকে ব্যাটারি চালিত ভেহিকেলে পৌঁছে যেতে পারেন নিজস্ব ভবনে। মন্দির প্রাঙ্গণে এসে স্পট বুকিং ছাড়া যদি অনলাইনে বুকিং করেন তাহলে মায়াপুর গেস্ট হাউসের 4টি অপশান আপনাদের কাছে আছে। 1 হচ্ছে ভামসী ভবন, 2 ঈশ্বরদান ভবন, 3 গদা ভবন এবং 4র্থ হচ্ছে শঙ্খ ভবন। তো আপনাদের যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন। এখানে রুমের রেট কিন্তু শুরু হচ্ছে 500 টাকা থেকে এবং আপার লিমিট অ্যাপ্রক্সিমেটলি 2500 টাকা। আমি এবার উঠেছিলাম ঈশ্বরদান ভবনে। তার একটাই কারণ, ঈশ্বরদান ভবনটা কিন্তু সবথেকে নবনির্মিত এবং সেটি সবচেয়ে লুকড আফটার এবং ওয়েল মেনটেন্ড। আমরা যখন এই গাড়িটি করে ঈশ্বরদান ভবন পৌঁছবো তখনই আপনারা কিন্তু একটা স্টার্ক ডিফারেন্স দেখতে পারবেন। আপনারা যদি ভিডিওটির এই অংশটি অবধি পৌঁছে থাকেন তাহলে অবশ্যই একবার রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন যাতে এরকম ভিডিও ভবিষ্যতেও আপনারা দেখতে পারেন। হাই, আমি চেক ইন করে নিয়েছি আমার রুমে। আমি এখানে এসে উঠেছি হচ্ছে ঈশ্বরদান ভবনে। আমার এই ঈশ্বরদান ভবনের গ্রাউন্ড ফ্লোরে রুম। আপনাদের একবার রুমটা ঘুরিয়ে দেখাবো। রুমটা ছিমছাম একটা, মানে আমি তো এমনি সোলো ট্রাভেলার, তো আমার ক্ষেত্রে কোনোই অসুবিধা নেই। কিন্তু এখানে মোটামুটি যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে এই রুমে আপনারা 4 জন আরামসে থাকতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবং এখানে এক্সট্রা ম্যাট্রেসেস দেওয়া আছে, 2টো বেড আছে। আর এই রুমটা আমি অনলাইনে বুক করেছি, সেই পোর্টালের লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে করতে পারেন। এটা একটা নন এসি রুম।
এইখানে 4টে ক্যাটাগরি অফ রুমস আছে, 800 টাকা থেকে শুরু, যেটায় আমি আছি। 800, 1000, 2000, 2500 মোটামুটি এরকম রেঞ্জ। 2000, 2500গুলো এসি রুম, কিন্তু আমি যেহেতু শীতকালে এসেছি, আমার ক্ষেত্রে সত্যি কথা বলতে ওটার নেসেসিটি ছিল না, তাই আমি নন এসি রুমই নিয়েছি। আর আমার এই রুমটা পড়েছে 800 টাকার। তো চলুন একবার রুমটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এরকম দুটো বেড আছে, এরকম ব্ল্যাঙ্কেট 4টেই ওরা দিয়েছেন যাতে 4 জন ইউজ করতে পারে। এক্সট্রা এরকম ম্যাট্রেসে পাতার জন্য চাদর দেওয়া আছে। মাঝখানে একটা বেডসাইড টেবিল আছে। এখানে এরকম ফ্লাওয়ার ভাস ল্যাম্পশেড টাইপের। আচ্ছা, এখানে এরকম একটা বড় জানলা আছে, এখান থেকে আমি উল্টো দিকে দেখতে পাচ্ছি হচ্ছে গীতা ভবন। এটাকে আপনি আটকেও রাখতে পারেন, তাহলে একটা অন্যরকম ভিউ পাবেন। আর এদিকে আছে হচ্ছে একটা টেবিল চেয়ার, আপনারা বসে এখানে টুকটাক লাগেজ টাগেজ রাখতে পারবেন। এগুলো হচ্ছে এক্সট্রা ম্যাট্রেস। এখানে একটা আয়না আছে, আর এখানেও আবার ল্যাম্পশেড, ঘড়ি একটা। এখানে একটা এরকম 20 লিটারের জল এনারা এই প্যাকেজটার সাথে ইনক্লুডেড, সেটা দেয়া আছে। আর ধরুন ওয়াশরুমটাও খুব ভালো, যেরকম দেখতে পাচ্ছেন। এখানে একটা কমোড আছে, এখানে উপরে শাওয়ার সিস্টেম আছে, বেসিন আছে। ছিমছাম, মানে আমি একা, আমার জন্য তো মোর দ্যান সাফিসিয়েন্ট। এক্সস্ট ফ্যান ট্যান সবই আছে। তো রুমটা টোটালি এরকম একটা ভিউ দেখতে পারেন। এখানে কিছু হ্যাঙ্গার দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য। তো গুড এনাফ, 800 টাকার হিসেবে আমি বলবো যথেষ্ট ভালো। এক্সট্রা ম্যাট্রেসের সমস্ত কিছুই আছে, প্রভিশন আছে, মোটামুটি ছিমছাম করে ডেকোরেট করা। এবং এই বিল্ডিংটি নতুন, তো যার দরুন এটা অনেক ফ্রেশ আছে। দুপুরে লাঞ্চ করার আগে বেরিয়ে পড়েছি হচ্ছে এই ক্যাম্পাসটা ঘুরে দেখতে। কী দেখতে পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এরপর যাব লাঞ্চ করতে গদা ভবনে। তো সেটাও প্ল্যান্সের মধ্যে আছে। তো চলুন একবার ঘুরে দেখে নিই। এখানে যেরকম দেখতে পাচ্ছেন আছে হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া মতো, কিছু বসার জায়গা, সুইং, সমস্ত কিছুর অ্যাভেলেবিলিটি আছে। আর এই উল্টো দিকে আছে হচ্ছে গীতা ভবন। গীতা ভবনেও থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে, তো সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন গীতা ভবন, এটাও বিশাল কমপ্লেক্স। আর ঠিক এর উল্টো দিকেই আমি যেখানে ছিলাম, বাঁ দিকে ঈশ্বরধান ভবন, ডান দিকে ধামসি ভবন। ক্যাম্পাসে কিছু দূর হাঁটার পর চোখে পড়ল আয়ুর্বেদিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট, যেখানে পেয়ে যাবেন ঘি, কনডেন্সড মিল্ক, লস্যি এবং অন্যান্য দুধের তৈরি জিনিস। I met this guy like while walking around the campus. He's Bhakt Daniel. So what I was asking him is like I am coming here in this campus after like around 4 years of time. So I wanted to know from him like how things have been here post COVID, like whether tourists are coming in, and like he will also give us a brief overview about what are the important places that we should see if you are coming here as a tourist and staying for a couple of days. So Daniel, could you like let my like viewers know about the temple, like a brief history maybe? Yeah, well basically when our founder Acharya Srila Prabhupada came here, Bhaktivedanta Srila Prabhupada, he was a sannyasi and he came here with some disciples. There was nothing here, and basically they started building some simple cottages, and they started chanting and doing the Mangal Arti. Exactly. And the one thing to ask you, Daniel, here is like what are those like important like dates of the year when this temple like grows even more beautiful, right? I know there are like Purnima and other things, right, where this place turns to an heaven, right? Like what are those special days? Well the Gaura Purnima, of course, is celebrating Lord Chaitanya's appearance. Okay. Which was it's not far from here at Yoga Pit where he was born, and so many people come. We have a lot of Krishna katha. We do a parikrama. I know. And it's very nice, and actually any festival day here there's very nice energy, very intense energy. ইসকনের এই ভক্তটির সঙ্গে কথা বলার পর আমি এগিয়ে গিয়েছিলাম গদা ভবনের দিকে, এবং যাওয়ার পথে চোখে পড়ল এই গিফট হাউসটি। এছাড়াও
সবথেকে ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, সেটিরও কিন্তু একটি ঝলক পেলাম। এই মন্দিরের ভিতর কিন্তু ক্যামেরা, ট্যাব বা মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তাই অগত্যা বাইরে থেকেই শুটিং করতে হলো। এখানে এসে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে খাবার জন্য লাঞ্চের সময় কিন্তু বিশাল একটা লাইন পড়ে, তাই হাতে সময় নিয়ে আসবেন। খাবার সময় মহাপ্রসাদ যদি টোকেন কিনে থাকেন তাহলে 1 থেকে 2। দেখুন কীরকম লাইন পড়েছে। গদা ভবনে এসেই আপনাদের জুতো জমা রেখে চলে যেতে হবে ভোজনালয়ের দিকে। ভোজনালয়ের ভিতর কিন্তু এখানে মাটিতে বসেই খেতে হয়। গদা ভবনের এই মহাপ্রসাদ ভোগে আপনারা পেয়ে যাবেন পোলাও, ভাজা, সাদা ভাত, মুগ ডাল, রুটি, 2 রকমের সবজি, পনিরের একটি তরকারি এবং শেষ পাতে চাটনি এবং পায়েস। মায়াপুর ভ্রমণের প্রথম পর্বটি আমি এখানেই শেষ করলাম। পরের পর্বে চলে যাব গোশালা, দেখে নেব সেখানের সমস্ত কিছু, ঘুরে নেব গঙ্গা বক্ষে এবং এছাড়াও মায়াপুর ক্যাম্পাসের অন্যান্য সমস্ত খুঁটিনাটি থাকবে পরের ভিডিওটিতে। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ।